গভীর রাতের অন্ধকার, নিশ্ছিদ্র প্রহরার মধ্যে ঘুমোচ্ছেন একটা দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী। আচমকা হানা দিল আমেরিকার ডেল্টা ফোর্স। কোথায় হানা দিয়েছে আপনারা সকলেই জানেন। মধ্যরাতে তুলে নিয়ে চলে গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার এই ঘটনা নিশ্চিতভাবেই গোটা পৃথিবীকে অবাক করেছে, আপনাকে আমাকে সবাইকে অবাক করেছে। কিন্তু আমি যদি বলি অবাক হওয়ার মতো কিছুই এখনো ঘটেনি, আরও অনেক কিছু আছে যা আমাদের আগামী দিনে আরও অবাক করে দেবে। শুধু লাতিন আমেরিকার ভেনেজুয়েলা নয়, ঘুম উড়িয়ে দিতে পারে আপনার আমার। যা হবে তা ভারতের খুব কাছে, খুব পাশে। প্রধানত গোটা পৃথিবীতে তিনটে বড় দেশ আমেরিকার রাডারে। এক নম্বর আমেরিকার সবথেকে বড় শত্রু চীন, দুই দীর্ঘদিনের ঠান্ডা যুদ্ধের লড়াই যাদের সাথে হয়ে এসছে সেই রাশিয়া, আর তিন ভারত। পৃথিবীর মানচিত্রে এই তিনটি দেশেরই বলিষ্ঠ উপস্থিতি রয়েছে। তাদের বিপুল মানব সম্পদ, বিপুল বাজার গোটা পৃথিবীর কাছে রীতিমতো ঈর্ষণীয়। অনেকে বলছেন এই তিনটি দেশকে বাগে পেতে নানা রকমের ছক ব্লুপ্রিন্ট করছে আমেরিকা। যে ব্লুপ্রিন্টে রয়েছে আগ্রাসন এবং অশান্তি। ভারতকে আপনারা জানেন রোজই শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা। এমনও কথা বলছেন যে মোদির উচিত আমাকে খুশি করা। ট্রাম্প নিজে বলছেন ট্রাম্পের হুঙ্কার, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। ভারত সেটা বন্ধ করেনি বলে ট্রাম্পের প্রচণ্ড রাগ। রোজই তিনি নানা রকম বাণী দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা শুধু কথার কথা, মুখের বাণী। এর থেকে অনেক বেশি কিছু করছে আমেরিকা। অনেক কিছু করার পরিকল্পনা করছে যা ভারতের চারপাশকে অশান্ত করে তুলতে পারে। কি করছে? প্রথমে বলি ভেনেজুয়েলার ওপর কেন নজর দিয়েছে আমেরিকা। অনেকে বলছেন ভেনেজুয়েলার বিপুল তেলের সম্ভার, বিপুল স্বর্ণ ভাণ্ডার, তার জন্য আমেরিকা ভেনেজুয়েলার ওপর নজর দিয়েছে। শুধু তাই নয়, তেল, সোনা, মূল্যবান খনিজের ভাণ্ডার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু তার বাইরেও সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক। ভেনেজুয়েলার যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে একদম আমেরিকার ঠিক দক্ষিণে। লাতিন আমেরিকার একেবারে উত্তরের দেশ হচ্ছে ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলাকে ভিত্তি করেই আমেরিকার নাকের ডগায় প্রভাব বাড়াচ্ছিল চীন এবং রাশিয়া। কিভাবে? চীন বিনিয়োগ করেছিল ভেনেজুয়েলার তেলের খনিতে, আর রাশিয়া শিকড় ছড়িয়েছিল ভেনেজুয়েলার প্রতিরক্ষা ক্ষেত্রে। ভেনেজুয়েলার তেলের সবথেকে বড় খদ্দেরের নাম হচ্ছে চায়না। 2016 সাল থেকে এই এখনো পর্যন্ত মাদুরার দেশে শুধুমাত্র তেলের ব্যবসায় 200 কোটি মার্কিন ডলার লগ্নি করেছে চীন। অঙ্কটা ভাবুন, 200 কোটি মার্কিন ডলার 2016 থেকে আজ 2025 পর্যন্ত। আর রাশিয়া 2018 সালে ভেনেজুয়েলায় এমন বোমারু বিমান পাঠিয়েছিল যেগুলো পরমাণু অস্ত্র বহন করতে শুধু পারে না, পরমাণু অস্ত্র ফেলতেও পারে। এই গোটাটাই লক্ষ্য ছিল আমেরিকার নাকের ডগায় বসে আমেরিকাকে চাপে ফেলা। আমেরিকা যে এটা বোঝেনি তা নয়, বুঝেছে, পাল্টা ছক কষেছে, পাল্টা বদলাও নিয়েছে এবং গোটা হিসেবটাকে ঘেঁটে দিয়েছে। ভেনেজুয়েলার সম্পদ এখন আমেরিকার দখলে। প্রেসিডেন্ট মাদুরো, তার স্ত্রী বন্দী। আমি যদি বলি এই ভেনেজুয়েলার মতো
অর্থ প্রতিপত্তি রাজনৈতিক প্রভাব নিয়ে এই লড়াই এবার দক্ষিণ এশিয়ার বুকেও হতে চলেছে বা হতে পারে। বলা ভালো সেই লড়াই প্রায় শুরু হয়ে গিয়েছে, অত্যন্ত ধীরে, বোঝা যাচ্ছে না, সারফেসে আসছে না, কিন্তু নিঃশব্দে যে কোনো দিনই বড় কিছু ঘটে যেতে পারে। লড়াই হচ্ছে মূলত দুটি এলাকায়, একটি হচ্ছে বালুচিস্তান, অন্যটি বাংলাদেশ। বালুচিস্তান পাকিস্তানের মধ্যে, সেখানে আপনারা জানেন প্রত্যেকেই বালুচ বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের আর্মির যুদ্ধ প্রায় লেগেই রয়েছে, প্রতিদিনই লেগে রয়েছে। আর একটা হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজারের থেকে একটু কাছে। এই সেন্ট মার্টিন দ্বীপ কার দখলে থাকবে তা নিয়ে বহুদিন ধরে লড়াই চলছে। এই দুই এলাকায় কিন্তু আমেরিকার মূল লড়াই চীনের সাথে। রাশিয়া এখানে ফ্যাক্টর নয়, কারণ রাশিয়া এখানে নেই। এই লড়াই ভেনেজুয়েলার থেকেও কিন্তু খুব কোনো অংশে কম লড়াই নয়। আমেরিকার নজর এখন তেলে। তেল যেমন মাটির নিচ থেকে ওঠে, যেমন মরুভূমি অঞ্চলে পাওয়া যায়, যেমন এমনি স্থলভূমিতেও পাওয়া যায়, তেমনি সমুদ্রের নিচ থেকেও কিন্তু তেল ওঠে, যাকে অফশোর ওয়েল বলে। গোটা পৃথিবীতে সমুদ্র থেকে যত তেল তোলা হয় তার প্রায় 40% ওঠে ভারত মহাসাগর থেকে। আবার এই ভারত মহাসাগরে এমন 4টি চেক পয়েন্ট আছে যার উপর চীনের যাবতীয় ব্যবসা বাণিজ্য নির্ভর করে। আরও স্পষ্ট করে বললে, পশ্চিমী দুনিয়া এবং মধ্য এশিয়া থেকে চীন যে তেল আমদানি করে বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র আমদানি করে তার প্রায় 80%ই যায় এই চেক পয়েন্ট দিয়ে। এই 4টি চেক পয়েন্টের সবথেকে গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট হলো মালাক্কা প্রণালী। আপনাদের যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় মালাক্কা প্রণালী বলেছিলাম। এই মালাক্কা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মালাক্কা প্রণালীর কন্ট্রোল সমস্ত দেশই নিতে চায়। এই মালাক্কা প্রণালী দিয়ে যাতে ব্যবসা করতে কোনো অসুবিধে না হয় বা জাহাজগুলো স্মুথলি যায়, তার জন্য চীন বাংলাদেশের কক্সবাজারে বন্দর তৈরি করেছে, কারণ কক্সবাজারের খুব কাছেই এই মালাক্কা প্রণালী। তো চীন যেমন মালাক্কা প্রণালীর উপর নজর রাখার জন্য কক্সবাজারে বন্দর তৈরি করেছে, ঠিক তেমনিভাবে ভারতবর্ষও কিন্তু মালাক্কা প্রণালীর উপর ব্যাপক নজর রাখে। ভারত প্রধানত মালাক্কা প্রণালীর উপর নজর রাখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। এই সিস্টেমটার মধ্যেই, যেখানে চীন এবং ভারত নজর রাখছে, এই মালাক্কা সিস্টেমের মধ্যে কিন্তু ঢুকতে চায় আমেরিকা। এই জন্য তারা বেছে নিয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে। আমেরিকা জানে সেন্ট মার্টিনে তারা যদি ঘাঁটি তৈরি করতে পারে তাহলে কিন্তু গোটাই দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের একটা বড় জয় হবে, তাদের একটা বেস তৈরি হবে। তার কারণ আপনারা জানেন, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারের নাম আপনারা শুনেছেন। সেই পার্ল হারবার দিয়ে আমেরিকা কী করেছে। আমেরিকা সবসময় এই ধরনের জায়গায়, যেহেতু এখান থেকে ওয়াশিংটন বা নিউ ইয়র্কের দূরত্ব অনেক অনেক বেশি, তারা চায় এখানে একটা এমন বেস তৈরি করে রাখতে যেখান থেকে তাদের অপারেট করতে বা তাদের যুদ্ধ জাহাজ থেকে শুরু করে এয়ারবেস থেকে শুরু করে সব কিছু তৈরি করতে তারা সমর্থ হবে এবং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রভাব এবং আধিপত্য রাখতে পারবে। সেই কারণে আমেরিকা চায় সেন্ট মার্টিন দ্বীপের কন্ট্রোল নিজেদের হাতে রাখতে। আপনাদের মনে আছে, লাস্ট ইলেকশন জেতার পর শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকা যা চায় তা আমি হতে দেব না। শেখ হাসিনা হতে দেননি, হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। মোহাম্মদ ইউনূসের সাথে নাকি ডিলটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছিল, কিন্তু যখন এটা সারফেসে আসে, অর্থাৎ যখন রুটে যায় যে আমেরিকা সেন্ট মার্টিনে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে, সেই সময় কিন্তু বাংলাদেশের জনগণ রুখে দাঁড়ায়, ঘরের মধ্যে প্রবল বিতর্ক হয়, আর্মি প্রতিবাদ করে এবং একটা ঢেউ ওঠে। তার ফলেও কিন্তু
কিছুটা হলেও এই সেন্ট মার্টিনে আমেরিকার ঢোকাটা আপাতত বন্ধ হয়। হয়তো চায়নারও হাত ছিল। এবং আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সে সময় খবর কাগজে লেখা হয়েছিল যে চট্টগ্রাম অবধি নাকি মার্কিন সেনা পৌঁছে গেছে, তারা সেন্ট মার্টিনে নিজেদের জায়গা তৈরি করবে বলে। প্রধানত সেন্ট মার্টিনে আমেরিকার ছিল নৌঘাঁটি তৈরি করা। 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, যখন বাংলাদেশের জন্ম হয়, সেই সময় আমেরিকার 7ম নৌবহর কিন্তু এসে পৌঁছতে পারেনি কক্সবাজার, চট্টগ্রাম বা ঢাকা পর্যন্ত। আমেরিকা চায় এই সেন্ট মার্টিনে নিজেদের বেস তৈরি করতে। সেন্ট মার্টিন যে কোনো মূল্যে আমেরিকা চায়, এটা তাদের টার্গেট। হাসিনা রাজি হননি, তিনি দেশের বাইরে। ইউনুস সেন্ট মার্টিন আমেরিকাকে পাইয়ে দিতে পারেননি। ইউনুস অলমোস্ট বিদায়ের সময়। আর কিছুদিনের মধ্যেই নতুন শাসক বা নতুন দল আসতে চলেছে বাংলাদেশে। আমেরিকা কি স্ট্র্যাটেজি নেয় এবং তারা আমেরিকাকে কীভাবে সামলায়, সেটা কিন্তু অত্যন্ত দেখার বিষয়, এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছেন। এটা গেল লড়াইয়ের একটা দিক। অন্য দিকটা হলো আমাদের পশ্চিম দিকে, যেটা কথা আপনারা বলছিলাম, বালুচিস্তানে। সেখানে ইতিমধ্যেই একটি বন্দরকে নিজেদের দখলে নিয়েছে চীন, সেটা হচ্ছে গাদার। এই বন্দর চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের অংশ। এই গাদারের মাধ্যমেই পশ্চিমী দুনিয়ার সঙ্গে বাণিজ্যের পথ সুগম করেছে চায়না। পাশাপাশি বালুচিস্তানের বিপুল খনিজের ভাণ্ডার, যেদিকে নজর রয়েছে চীনের। শোনা যায় নাকি বালুচিস্তানে যা খনিজের ভাণ্ডার রয়েছে, গোটা পাকিস্তানে তা নেই। অথচ বালুচ যারা আছেন তাদের জীবনযাত্রা অত্যন্ত সঙ্গীন, গরিবি লেগেই আছে, এবং সেখানকার লোকজনদের রাজনৈতিকভাবে কোনো আইডেন্টিটি দেওয়া হয় না, এবং সেই লোকেরা গুরুত্ব পায় না। এই কারণেই সেখানে বালুচ লিবারেশন আর্মি তৈরি হয়েছে, ছোট ছোট নানা রকম গোষ্ঠী তৈরি হয়েছে, যারা প্রতিদিন পাকিস্তান আর্মির সাথে লড়ে যাচ্ছে। ভারতের যে উপস্থিতি একেবারে নেই তা কিন্তু নয়। পাশেই ইরান। পাকিস্তানকে এড়িয়ে ভারত ইরানের চাবাহার বন্দরে ঘাঁটি বেড়েছে। এই চাবাহার আর গাদরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি দূরে নয়। এখানেও কিন্তু ঢোকার চেষ্টা করছে আমেরিকা। তারা নজর দিয়েছে পাকিস্তানের পাসনি বন্দরে, যা চীনের হাতে থাকা গাদর বা ভারতের হাতে থাকা চাবাহার, এই দুটি বন্দরের ঠিক পাশে। পাকিস্তানের কন্ট্রোল এখন আসিম মুনিরের হাতে, এবং আপনারা জানেন যে এই মুহূর্তে শাহবাজ শরীফের থেকেও একজন সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের কত বড় বন্ধু। একসঙ্গে লাঞ্চ করছেন, একসঙ্গে ডিনার করছেন, দুজনের প্রশংসায় গদগদ। তো সুতরাং আসিম মুনিরকে কবজায় নিয়ে আমেরিকার পক্ষে অসম্ভব নয় এখানে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে ফেলা। কারণ কয়েকশো কিলোমিটারের মধ্যেই চীনের উপস্থিতি রয়েছে, ভারতের উপস্থিতি রয়েছে, এবং আমেরিকার উপস্থিতিও রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে এই বালুচিস্তানের এই জায়গাকে কেন্দ্র করে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। শোনা যাচ্ছে বালুচিস্তানে চীন তাদের সেনাবাহিনী ঢোকাচ্ছে। আর ইরানের অবস্থা আপনারা জানেন, ইরান তো আন্দোলনে উত্তাল, নানা ধরনের বিক্ষোভ বিদ্রোহ ইরানে প্রায় লেগেই রয়েছে। ফলে এই খোলা জলে ঘাঁটি গাড়তে নেমে পড়েছে আমেরিকা। ঝড় উঠল বলে আজ নয় কাল। ঐতিহাসিকভাবে যে দেশটার সাথে আমেরিকার শত্রুতা, বৈরিতা বহু বছরের, সেই দেশটির নাম রাশিয়া। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, ঠান্ডা যুদ্ধের সময়, কোল্ড ওয়ারের সময়, এখন প্রধানত রাশিয়া। এই গোটা ভেনেজুয়েলা পর্বে এই রাশিয়ার নীরবতা চোখে পড়ার মতো। তার কারণ চীন তো অয়েল সেক্টরে কোটি কোটি ডলার লগ্নি করে দিয়েছে, রাশিয়া ভেনেজুয়েলার ডিফেন্স সেক্টরে পয়সা ঢেলেছে, কিন্তু কোটি কোটি ডলারের লোকসান। কিন্তু লাতিন আমেরিকায়
যে ঘাঁটি গাড়ার যে স্বপ্ন রাশিয়ার ছিল, সে স্বপ্ন চুরমার করে দিয়েছে আমেরিকা। তাও মস্কো কিন্তু চুপ করে বসে আছে। কেন বসে আছে? আসলে পচা শামুকে পা কেটে গিয়েছে পুতিনের। সেই পচা শামুকের নাম হলো ইউক্রেন। 3 বছরেরও বেশি সময় হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে। এখনও কিন্তু ইউক্রেনকে হারাতে পারেনি রাশিয়ার মতো প্রবল প্রতাপশালী, প্রবল শক্তিধর একটা দেশ। ইউক্রেনকে আপনারা জানেন, আমেরিকা অস্ত্র থেকে শুরু করে অর্থ সবই সাপ্লাই করে যাচ্ছে। সুতরাং আরেকটা ফ্রন্ট যুদ্ধক্ষেত্রে, এক যুদ্ধে সে ঝুলে আছে, আরেকটা ফ্রন্ট রাশিয়া এক্ষুনি তৈরি করতে চাইছে না। আর এখন তো লড়াইটা ইগোর। ইউক্রেনকে যদি হারাতে না পারে পুতিনের রাশিয়া, তাহলে পুতিনের নিজস্ব গদি যে টলমল করবে, এটা নিয়েও কিন্তু সন্দেহ নেই। এইরকম একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে যুদ্ধের আরেকটা ফ্রন্ট খোলা বা এগোনো সমীচীন নয়। এখন রাশিয়াকে অপেক্ষা করতে হবে আমেরিকা আবার কবে ভুল করবে। ভেনেজুয়েলা কি আমেরিকার কাছে আরেকটা ভিয়েতনাম হয়ে যাবে? নাকি ভেনেজুয়েলাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে যে স্বর উঠেছে, শুধু পৃথিবীতে নয়, আমেরিকার ভেতরেও যে ট্রাম্প বিরোধী মনোভাব টের পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমেরিকাকে সামলাতে হবে। আভ্যন্তরীণ বিষয়ও কিন্তু ট্রাম্পের কাছে একটা বড় সমস্যার। কিন্তু এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে এই গোটা লড়াই, আমেরিকা, রাশিয়া, চীন, এই গোটা লড়াইয়ের যে কেন্দ্রবিন্দু, কিছুটা অর্থনৈতিক, কিছুটা ভূকৌশলগত, কিছুটা রাজনৈতিক, আর সর্বোপরি ক্ষমতার, এই লড়াইয়ে কিছুটা হলেও আজকের দিনে অ্যাডভান্টেজ আমেরিকা।